একজন মহিলা হিসেবে নিজেকে সেই ভালনারেবল সেটে নিয়ে গিয়ে যখন আমি সেটা আমার সাথে ঘটছে খুব আপসেটিং ছিল। মহিলা হিসেবে আমার যথেষ্ট আঘাত লেগেছে। একজন এসে জিজ্ঞেস করেছে যে এই তুই এরকম হয়ে গেছিস কেন, আইডি ওটা তো ছেলে না। আমার মা বলে যে না 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 ও আমার ছেলে না, ও আমার জায়ের মেয়ে। মানে আমি যদি দেখি আগুন আছে, আমি তো আগুনের মধ্যে হাতটা দিয়ে রাখবো না যে কতটা পুড়বে, কারণ ওটা তো পুড়বেই, কারণ ওটা আগুন। ফলে অ্যাবিউজ আমার মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথকে ক্রাম্বল করে দেবেই, সেটার অন্য কোনো কাজ নেই, তার এটাই কর্ম। চলো না আমার সঙ্গে একটু কফি খাবে। কি হয়েছে, একটু তো কফি খেতে বলছি, মানে তার মানেটা কি? আর তো কিছু করতে বলছি না, কোট আনকোট, আমি তো একটু কফি খেতে যেতে বলছি। বললেই তো আমাদের প্রথম মনে হয় ফিজিক্যাল অ্যাবিউজের কথা, বা ডোমেস্টিক ভায়োলেন্স বললেও আমাদের মনে হয় ইন্টিমেট রিলেশনশিপের কথা, এবং ইন্টিমেট রিলেশনশিপে ফিজিক্যাল ভায়োলেন্স বা সেক্সুয়াল ভায়োলেন্সের কথা। প্রত্যেকটাতেই একটা স্পর্শ জড়িয়ে আছে, এবং স্পর্শ থাকলে সেটার একটা আউটকাম চোখে দেখা যায়, মানে একটা কোনো স্কার ভিজিবল হয়, একটা কোনো কালশিটে দেখা যায়। তো যে কালশিটে দেখা যায় না, অর্থাৎ আমাদের এই মুহূর্তের ইন্ডিয়ান পিনাল কোডেও ইমোশনাল অ্যাবিউজ বা ইমোশনাল ভায়োলেন্সকে কিন্তু একটা মান্যতা দেওয়া হচ্ছে। তো সেইখান থেকেও আরেকটু ফোকাসড ওয়েতে পিন পয়েন্ট করে ভার্বাল অ্যাবিউজটা নিয়েই আমার কাজ ছিল মানে আছে, সেটা নিয়েই আমার গবেষণা। তো সেটা এই জন্যই যে তার কারণ হচ্ছে যে আমরা কথা বলার সময় কথারও যে কিছু নিয়মকানুন থাকতে হবে, কথা দিয়ে যে আমি কাউকে চরম আঘাত করতে পারি, এটার কোনো ট্রেনিং আমাদের থাকে না। মানে ছোটোর থেকে মেরো না, মারতে নেই, এটা যদি বা বলা হয়, এই কথাটা বললে তার মনে আঘাত লাগতে পারে, এটা নিয়ে এত দূর আলোচনা করা হয় না। ফলে আমার মনে হয় যে আমরা যেমন মাঝে মাঝে অ্যাবিউজড, আবার আমরাই মাঝে মাঝে অ্যাবিউজারও অজান্তে। এবং এটা এমন একটি বিষয় যেটা চারিপাশে সবার সমস্ত জায়গায় হয়, মানে শুধু বাড়িতে না, শুধু ইন্টিমেট রিলেশনশিপে না, আজকে অফিস স্পেসে, রাস্তায়, সম্পর্কে, বন্ধুত্বে, প্রত্যেকটা ডাইনামিক্সে হয়। এবং ডেফিনেটলি পাওয়ার স্ট্রাকচারও সেখানে থাকে হয়তো, কিন্তু আমি বলছি যে কোনো স্ট্রাকচারেই সেটা হয়। সেইখান থেকেই এই ভাবনাটার প্রথমে মানে সেটা তো আমার গবেষণার ভাবনা, সেখান থেকে আমি বলবো যে মূলত থ্যাঙ্কস টু শেরাদি, যে আমাদের গোটাটার মানে এইটার মাথার ওপরেই আছে বলবো, এবং শ্রীকান্দা, যারা ভেবেছিলেন যে এইটা নিয়ে একটা মূল স্রোতের বিনোদনের কাজও করা যায়, এবং বিনোদনের মোড়কেও এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যায়। তারপর সেখান থেকে আমার লেখা এবং পরবর্তীকালে অদিতিদির তৈরি করা, গোটাটা নির্মাণ করা, এবং প্রিয়াঙ্কা সহ সকলের সেটায় কন্ট্রিবিউশন, এবং প্রিয়াঙ্কার ফাইনালি জয়া সিনহা হয়ে ওঠা এই মূল লজ্জা গল্পটির যে প্রোটাগনিস্ট। খুব কঠিন ছিল অনেকগুলো কারণে। আমার খুব চেনা চরিত্র, অনেকটা আমার মতন চরিত্র, বেশি রিলেটেবল হয়ে গেলেও আবার একটা প্রবলেম হয়ে যায়। সেখান থেকে এনাফ চেনা, এনাফ নতুন ব্যাপার। তো সেটাও ঠিক আছে, এত সুন্দর করে গুছিয়ে লেখা আছে, যত্ন নিয়ে ব্রিফ করেছে বা সব কিছু তৈরি করছে অদিতি দিয়ে, আমাদের চরিত্রটা ধরতে খুব একটা কোনো প্রবলেম হয়নি। কিন্তু যখন আমি অন সেট ছিলাম, যখন প্রিয়াঙ্কা সরকার হিসেবে ছিলাম না, জয়া সিনহা হিসেবে ছিলাম, যে জিনিসগুলোর মধ্যে দিয়ে জয়া যাচ্ছে বা বিগত বহু বছর ধরে গেছে, সেই জিনিসটা ইম্যাজিন করাটাই আমার জন্য যথেষ্ট ট্রমাটাইজিং ছিল। তার একটা বড় জায়গা হচ্ছে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারা। এবং যেমন ট্রেলারেতেও দেখা যাবে একটা জায়গা রয়েছে যে তার গাড়ি রয়েছে, বাড়ি রয়েছে, অ্যাপারেন্টলি একটা ভেরি হ্যাপি ফ্যামিলি রয়েছে, হাজব্যান্ড, শাশুড়ি, সন্তান, কিন্তু তাতেও সে আপসেট। কেন আপসেট সেটা যেমন অনেকেই বুঝতে পারছে না, জয়ার নিজের বোঝাটাও কিন্তু একটা জার্নি, এবং সেই জায়গাটা অবধি পৌঁছাতে পারাটা, এবং 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 সেটা যে কেন আপসেট সেটা রিয়েলাইজ করার পরও যে জিনিসগুলো ঘটছে তার সাথে, সেই জিনিসটা যখন আমি একজন মহিলা হিসেবে নিজেকে সেই ভালনারেবল সেটে নিয়ে গিয়ে যখন আমি সেটা আমার সাথে ঘটছে, খুব আপসেটিং ছিল। আমার মনে হয় সেটা আমরা চেষ্টা করেছি,
জাস্টিফাই করে বিলিভেবল করে স্ক্রিনে প্রেজেন্ট করার, কিন্তু মহিলা হিসেবে আমার যথেষ্ট আঘাত লেগেছে, মানুষ হিসেবে আমার যথেষ্ট আঘাত লেগেছে, এবং সেটা রিকভার করতে পারে না। হ্যাঁ চলো এতদিনের একটা প্রফেশনাল জায়গা থেকে সুইচ অন অফটা খানিকটা প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় সেই ট্রমাটা আমরা প্রত্যেকেই ফেস করেছি, এবং যখন অডিয়েন্সে দেখবে অডিয়েন্সও সেটা রিলেট করতে পারবে। একজন ভীষণ ভালো পরিচালক বলেছিলেন, সিনেমা ইজ আ মিরর রিফ্লেকশন অফ লাইফ। ঠিক আছে, তো আমরা পুরো গোটা লাইফটাকে দেখাতেই পারি না যেটা হয়েছে, কিন্তু তাও তোমরা চেষ্টা করছো। এই যে ভার্বাল অ্যাবিউজ, মানে ছোটবেলা থেকে সব সময়, অ্যান্ড ভার্বাল অ্যাবিউজ না ওই শুধুমাত্র কড়া কড়া শব্দ করে বলেও হয় না, তুমি ইয়ার্কির মাধ্যমে ভালোবাসার মানুষকে ভালোবেসেও এমন কিছু কথা বলবে, সেগুলোও না মানে ভার্বাল অ্যাবিউজের ক্ষেত্রে। মানে আমি খুব ছোট্ট একটা আমার লাইফের, আমার লাস্ট প্রেমিক আমাকে ছেড়ে যাওয়ার সময় এটুকুই বলেছিল যে তুমি তো এখনো জন্মগত নারী নও। মানে আমি তোমার সাথে দেখা করতে পারি ঘরের মধ্যে, তোমার সাথে সহবাস করতে পারি, কিন্তু বিশেষ করে সমাজ মেনে নেবে না। এইটাও একটা ভার্বাল অ্যাবিউজ, কিন্তু ওটা কিন্তু ও কিন্তু আমাকে আমার মাথাটার বুকের মধ্যে মাথাটার মানে ওর বুকে চেপে ধরেই বলেছে। ভার্বাল অ্যাবিউজের সবসময় শিকার মানে সারাক্ষণই আমরা একটা কোথাও না কোথাও শিকার হচ্ছি। মানে আমি কিছুক্ষণ আগেও বললাম যে একটা জায়গা থেকে আমি চিফ গেস্ট হয়ে গেছিলাম আবৃত্তি মঞ্চ থেকে, ওখান থেকে নামার সময় একজন পার্টিসিপেন্টের মা আমাকে এসে বলছে, মাসি মাথায় হাতটা রেখে একটু আশীর্বাদ করে দাও না। ঠিক আছে, অটোওয়ালা বলে যে না না দিদি আপনাদের থেকে আবার ভাড়া কেন দেবো। মানে ওরা ভাবতেই পারে না যে একজন ট্রান্সজেন্ডার মানুষের ওই ক্ষমতাটা রয়েছে ভাড়াটা দেওয়ার। ঠিক আছে, আমি ওনাকে বলেছিলাম আপনি কি আমাকে দিদি বললেন, তার মানে মহিলা মনে করলেন, তাহলে অটোতে বসে থাকে যে কজন মহিলা রয়েছে তাদের কারো থেকে ভাড়া নেবেন না, নেবেন না, কিন্তু নিলে কিন্তু আমি এখানে আপনাকে নিতে দেবো না। কিন্তু এই প্রতিবাদটা কতজন করতে পারে? এই সেদিনকে দিদি নাম্বার ওয়ানের বিয়েটা বের পরে ওখানে একটা মানুষ লিখেছে এদেরকে ঠিক সময় হরমোনাল ট্রিটমেন্ট করলে ঠিক হয়ে যেত। একজন লিখেছে দিদি নাম্বার ওয়ানে প্রথমবার দাদাগিরি হচ্ছে। এগুলো মানুষে হাসছে, আমিও হয়তো লাফ রিয়াক্ট দিয়ে এসেছি। ঠিক আছে, বা ধরুন আমরা যখন চাইল্ড অ্যাবিউজের ঘটনা জোর স্টকসে বলেছিলাম, তোমাদের মধ্যে হয়তো অনেকে চাইল্ড অ্যাবিউজ ফেস করেছেন, যখন কাউকে বলেছো হয়তো এমপ্যাথি কেউই করতে পারে না, সিম্প্যাথাইজ হয়েছে, কিন্তু আমাকে শুনতে হয়েছিল কেমন লেগেছিল। তারপর বিশ্বাস করো না, এখানে কিন্তু দাঁড়িয়ে যখন করে হাসতে হয়, যখন বলতে হয় যে আমাদেরকে শেখাতে হয় মানুষের প্রতি, মানে আমরা যারা লেখালেখি করছি তাদেরকে সহিষ্ণু হতে হয়, তখন আমাদেরকে ঘুরিয়ে কথা বলে আমরা তাদেরকে তুই টাকারিটাও করতে পারি না, তখন খারাপ। আমার মনে হয় সেই জিনিসটাই আমরাও জানতে চাই, আমি তো জানতে চাই, এবং সেই কারণেই আমরা প্রত্যেকটা প্রচারের জায়গাতে এখনো অবধি দেখবে ওই ওপেন কোয়েশ্চেনটাই রাখছি, লজ্জাটা কার, লজ্জাটা কি এবং কেন এবং কার পাওয়া উচিত আর কি। মানে এই যে জিনিসগুলো বন্যা ফেস করেছে সেইটাতে ওকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে ওর লজ্জা পাওয়া উচিত কিছু কারণে, কিন্তু যেভাবে ওকে বলা হয়েছে বা যেভাবে ওর কাছে জিনিসটা প্রেজেন্টেড হয়েছে সেখানে তো সেই মানুষটার ব্যবহারটা কি ঠিক ছিল? ও আমার মনে হয় যে এতটা স্ট্রাগল, বা আমরা নানান জায়গায় নানান মানুষের যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি প্রত্যেকেই মনে হয় সেই লেভেল অফ ভালনারেবিলিটিস ফেস করেছি, সেই রকম দুর্বল হয়েছি বলেই হয়তো আমরা রিয়েলাইজ করেছি যে আমরা স্ট্রং এনাফ টু ফাইট। সেখান থেকে আমার মনে হয় না যে আমাদের লজ্জা পাওয়ার কিছু আছে। মানে দেখবে আমাদের সমাজে এখনো অবধি সেটা খানিকটা ডেফিনেটলি সেফটি সিকিউরিটির জন্য, কিন্তু তারপরেও আমি বলবো যে কোনো ক্ষেত্রে দেখবে ভিকটিমের নাম বা চেহারা ডিসক্লোজ করা হয় না, তো সেটা যদি সেফটির কারণেও হয়, তার মানে তো কোথাও একটা আমাদের সমাজ বা আমাদের সিস্টেম মনে করে যে তার মানে কি সমাজ বা সিস্টেম তার উপর অতটাই ফেরোসাস যে তাকে কোথাও একটা নিশ্চয়ই এমন একটা শেমিংয়ের প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় যে সেইটা আমরা অ্যাফোর্ড করতে পারি না। হ্যাঁ, সুতরাং তার মানে লজ্জাটা কার, এই প্রশ্নটা করছি মানে আমরা আসলে নতুন করে ভাবাতে চাইছি, কারণ অলরেডি একটা এক্সিস্টিং উত্তর আছে যে লজ্জাটা কার, আমরা কোথাও কিন্তু সেটা ডিনাই করতে চাইছি, এবং যার জন্য প্রশ্নটাকে নতুন করে তুলতে চাইছি যে লজ্জাটা কার। যারা অ্যাবিউজ করছে, এক্ষেত্রে আমরা ভার্বাল অ্যাবিউজের কথা বলছি,
লজ্জাটা নিঃসন্দেহে তাদের হওয়ার কথা, যারা অ্যাবিউজড হচ্ছে তাদের হওয়ার কথা নয়। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে না, যে লজ্জা নারীর ভূষণ, এবং এই প্রবাদটা যে কোনো মানে আমার নিজের একটা গবেষণার কাজ আছে বাংলা ভাষার ছোট ছোট শব্দ এবং প্রবাদের মধ্যে কিভাবে লিঙ্গ বৈষম্য থাকে। তো সেখানে এই যে দ্য সেন্স অফ লজ্জাকে আমি দুভাবেই যদি ভাবার চেষ্টা করি, মানে দ্য কয়নেস অ্যান্ড দ্য শেম, দুটোই যদি ভাবার চেষ্টা করি, সেই দুটোর একটা না ইম্পোজিশন আছে মেয়েদের ওপর, যে মেয়েদের যেন সেটা বাই ডিফল্ট তাদের ভূষণ করে নিয়ে চলতে হবে সঙ্গে সঙ্গে। তো ওই ঠিক যেভাবে প্রিয়াঙ্কা বলছিল যে ছাই টাইম আমাদের নতুন করে একটা লেসন পাওয়া উচিত, নতুন করে প্রশ্ন করা উচিত, একইভাবে আমাদের নতুন করে এই নির্মাণটাও করা উচিত যে আজকের দিনে দাঁড়িয়ে লজ্জা কিছু ক্ষেত্রে সবারই, মানে ভূষণ হবে কিনা আমি জানি না, কিন্তু সবারই লজ্জার একটা শিক্ষা থাকা দরকার, যে আমি কোন কাজটা করলে আমায় লজ্জা পেতে হবে আর কোন কাজটা করলে লজ্জা পেতে হবে না। আর সেটার বাইরে লজ্জা কারোরই ভূষণ হওয়ার কোনো প্রয়োজন নেই, ইরেসপেক্টিভ অফ দ্য জেন্ডার। কারণ জেন্ডার ফ্লুইড, একজন মানুষ যে কোনো জেন্ডারের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেন, তাতেও তার কোনো লজ্জা পাওয়ার কারণ নেই। মানে বন্যা যে কথাগুলো বলছিলেন, আমার মনে হয় লজ্জাটা বন্যার থেকে অনেক বেশি আমাদের সবার সিস্টেমের। দেখো, খুব ছোটোখাটো বিষয়, বন্ধুদের আড্ডা, ইয়াংস্টার্সদের মধ্যে এই যে বডি শেমিংয়ের ব্যাপারটা, ছোটবেলায় কিন্তু আমাদের আগের জেনারেশন আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে একে এরকম বলো না, মুখের ওপর বলো না, কষ্ট পেতে পারে। কিন্তু তারপর কোথাও গিয়ে সেটা এত নর্মালাইজ হয়ে গেছে, এখন আমাদেরকে আলাদা করে সেটা নিয়ে মুভমেন্ট করতে হচ্ছে। যে কেন হলো এই জায়গাটা জানি না, মানে চেহারা নিয়ে আমরা একটা কমেন্ট করে ফেলছি, কনস্ট্যান্ট করতেই থাকছি, মোটা হয়ে গেল কি, রোগা হয়ে গেল কি, যাই হয়ে গেল, সব কিছু নিয়েই সবার ওপিনিয়নটা চাপিয়ে দেওয়া কোথাও গিয়ে, মানে সেটা তো একটা মানুষের কনফিডেন্স, সেলফ এস্টিমে ভীষণ রকমভাবে আঘাত করে। কোথাও গিয়ে সেই জিনিসটাই মনে হতে থাকে যে তাহলে কি আমারই দোষ, আমারই প্রবলেম, বাকিরা সবাই ঠিক, আমিই ভুল। এবং সেটা চেহারা নিয়ে হতে পারে, পারফরমেন্স নিয়ে হতে পারে, পোশাকের চয়েস নিয়ে হতে পারে, এনিথিং নিয়ে। মানে সেটা আমাদের এত আকছার ঘটে আমাদের আশেপাশে যে আলাদা করে বলাটা না খুব কঠিন। যারা মানে যে ভার্বাল অ্যাবিউজ নিয়ে কথা হচ্ছে, আমার মনে হয় যে এটাও একটা কনসিয়াস ডিসিশনের জায়গা বোধহয়। কারণ তুমি দেখবে যে আমরা চট করে যে আমি আমার বসকে মুখের উপরে গালি দিয়ে দেবো না, হ্যাঁ, কারণ আমি জানি যে ওটা দেওয়া যায় না। তার মানে আমি তো জানি যে এটা কোনটা ঠিক আর কোনটা ভুল, মানে আমি কাজের জায়গার ক্ষেত্রে বলছি। কিন্তু আমি আমার সাবঅর্ডিনেটকে একটা খারাপ কথা বলে দিতে পারি, কারণ সে তো আমার আন্ডারে কাজ করে। তো যখন আমি এটা বোঝার ক্ষমতা রাখি, তাহলে বোধহয় আমি কোথাও বুঝে বলতেও পারি। এবার এই যে ভার্বাল অ্যাবিউজের কথা, কোনটা অ্যাবিউজ না, এবার এটাও ঠিক যে সব কিছুকে আবার আমি ওই অ্যাবিউজের আওতায় ফেলে দেব না, কারণ তাহলে তো বন্ধু বান্ধব নর্মালি কথা বলাই ছেড়ে দিতে হবে, মানে সহজ স্বাভাবিক সম্পর্কগুলো হয়তো নষ্ট হয়ে যাবে যদি অত কনসিয়াস থাকতে হয়। কিন্তু হ্যাঁ, কাউকে কোনো পয়েন্টে দেখবে মানে আগে চাকরি পেয়ে গেছে, তো এসে বলল যে এই তো আমি এখানে চাকরি, এত টাকা স্যালারি, তুই কি করলি, তুই তো কিছুই করতে পারলি না। এটাতে কোনো গালি নেই, কোনো খারাপ কথা নেই, কিন্তু কোথাও ওই মানুষটার পুরো কনফিডেন্সটাকে ভেঙে দেওয়া হলো। এইটা তো মানে কষ্ট পাওয়ার একটা জায়গা, খারাপ লাগার একটা জায়গা, এবং এই যে কনফিডেন্স ভাঙার জায়গা থেকে এটা দীর্ঘদিন হতেই কিন্তু কোথাও মেন্টাল হেলথকে সেটা এফেক্ট করে। তো আবার ওই ফিরে আসবো আমাদের গল্পে লজ্জার গল্পের মধ্যে দিয়েও কিন্তু আমরা এই ইস্যু, এই বিষয়গুলোকেও কোথাও তুলে আনার চেষ্টা করেছি। আর আমি একটা জিনিস মনে করি, মানে যেহেতু লজ্জা আমি যতটুকু বুঝতে পেরেছি, তো এটা একটা ফ্যামিলি সেটিং এ হয়েছে, যে জয়া একজন বিবাহিত নারী, যেটা বোঝা যাচ্ছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুমি বললে না যে ওই ডমিনেন্ট স্ট্রাকচার, সাবমিসিভ স্ট্রাকচার, সম্পর্কের ক্ষেত্রে একটা ডমিনেন্ট সাবমিসিভ স্ট্রাকচার হয় যে কোনো নামের ক্ষেত্রে, ঠিক আছে? মানে একটা খুব কথা আছে, সন্তান হতে পারে, মাতা হতে পারে না। সেরকমই মানে এই সম্পর্কটার মাত্রে, মানে এই সম্পর্কে বাবা মার এটা বলা যেতে পারে, সন্তানরা এটা বলতে পারে না।
বা এই বর এটা করতে পারে, বউ এটা করতে পারে না, শাশুড়ির ক্ষেত্রে তুমি নিজের মায়ের ক্ষেত্রে করো, শাশুড়ির ক্ষেত্রে করতে পারো না। তো আমি একটা ইনসিডেন্ট বলি, আমার মা হাসপাতালে ভর্তি, আমি দেখা করতে গেছি মায়ের সাথে, ঠিক আছে, একজন এসে জিজ্ঞেস করেছে যে এই তুই এরকম হয়ে গেছিস কেন, আইডি ওটা তো ছেলে না? আমার মা বলে যে না না না, ও আমার ছেলে না, ও আমার জায়ের মেয়ে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এবার কত কিছু জিনিস আমি কিন্তু রিভার্ট ব্যাক করতে পারছি না, কারণ বিকজ আমার মা হাসপাতালে ভর্তি, আমার মা, ঠিক আছে, উনি ওখানে আমি সোশ্যাল স্টিগমা, আমি চিৎকার করবো না, চিৎকার করলে হই হুল্লোড় হবে, আর আমার তো ওটাও লজ্জা যে আমি একসময় ছেলে ছিলাম, মানে ওটা আমার বলতেও তো মানে, কারণ মানুষ এভাবে ও তুই ছেলেটিকে মেনে, তাহলে আমি আমার মেয়ে হওয়াটা কোথাও কমে গেল, মানে আমার মেয়ের দরটা, আমি একজন নারী, যে ওই দরটাই কোথাও কমে গেল। আমার মনে হয় এটাই তো সব থেকে বড় জায়গা পয়েন্ট আউট করার, যে একটা মানে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল এই কত অবধি অ্যাবিউজটা যাবে এটা ভ্যারি করতে থাকে। মানে কিছু ছোট কথা হয়তো একজন মানুষের খারাপ লেগে যেতে পারে, আবার আরেকজন মানুষের হয়তো অনেকটা সহ্য ক্ষমতা, সে হয়তো অনেক দূর অবধি মেনে নিয়েছে, তারপর আর পারলো না, দেয়ালে পিঠ থেকে গেল। তো এটা কিন্তু ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করে। তো এবং সেইখানেই কিন্তু এই যে আমি অ্যাবিউজড সামহাউ, এবার এই পর্যায়ের পর আমার মেন্টাল হেলথ এফেক্টেড হচ্ছে, আমি আমার নিজের ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলছি, নিজেকে এবার টু মাচ কম্প্রোমাইজ করতে হচ্ছে, সেইটা আইডেন্টিফাই করাটা মনে হয় আমার সব থেকে বড় এবং ফার্স্ট স্টেপ। এবং সেটার পর আমি কি করতে চাই সেটা ডিপেন্ড করে। আমাদের লজ্জাতে হয়তো আমরা একটা অপশন দিতে পারি, বাট সেটা ছাড়াও আরো অনেকগুলো অপশনস রয়েছে। যদি ফার্স্টলি যেটা বললো খুব ইম্পর্টেন্ট, যে ট্রেনিংটা, সেলফ এডুকেট করাটা, সেলফ হোক বা যাই হোক, নিজেদের এই এডুকেশনটা দরকার টু আইডেন্টিফাই অ্যাবিউজ। কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, সাটল অ্যাবিউজেস আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এবং যদি আইডেন্টিফাই করা যায় তাহলে অ্যাটলিস্ট ব্যক্তিগতভাবে আমার মনে হয় ফার্স্ট স্টেপ এটা হওয়া উচিত যে কোনো পর্যায় অবধি নয়, ইফ ইট ইজ অ্যাবিউজ সেখানে তো নিজেকে এক্সপোজ করে রেখে, মানে আমি যদি দেখি আগুন আছে, আমি তো আগুনের মধ্যে হাতটা দিয়ে রাখবো না যে কতটা পুড়বে, কারণ ওটা তো পুড়বেই, কারণ ওটা আগুন। ফলে অ্যাবিউজ আমার মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথকে ক্রাম্বল করে দেবেই, সেটার অন্য কোনো কাজ নেই, তার এটাই কর্ম। ফলে আমি যদি আইডেন্টিফাই করতে পারি এটা অ্যাবিউজ, প্রথম আমার কাজ হচ্ছে সেলফ প্রোটেকশন। আর আমার মনে হয় বিয়ে ব্যাপারটাকে টিকিয়ে রাখার জন্য আমরা সবকিছুকে নর্মালাইজ করতে পারি, সবকিছুকে নর্মালাইজ করে দিতে পারি। মানে বিয়ে থেকে বেরিয়ে আসাটাকে এখনো এতটা স্টিগমাটাইজ করা হয়, সেটা ছেলেদের ক্ষেত্রে খুব কম, মেয়েদের ক্ষেত্রে অনেক বেশি। তাই জন্য নর্মালাইজ করার জন্য সবকিছু, মানে ওই ব্যাপারটাকে, তাই জন্য আমরা সবকিছুকে নর্মালাইজ করে দিই, অ্যান্ড ওইটা ভীষণ ডেঞ্জারাস। অ্যান্ড সেই সময় যারা সাক্ষী দিচ্ছে, মানে যারা হয়তো গাইডেন্স হয়ে আসছে, তারাও হয়তো লং টার্ম রিলেশনশিপ অফ, মানে অ্যাবিউসিভ রিলেশনশিপে থেকে এসেছে, কিন্তু বলছে আমরাও তো মানিয়ে নিয়েছি, তুইও পারি। না, আমার তো অনেক কিছু বলার আছে, কিন্তু ভাবছিলাম কাকে কি বলবো, ঠিক আছে, অনেক কিছু বলার আছে, বাট এবার টার্গেট পেয়ে গেছি আমি, ঠিক আছে। তো 2013-তে আমরা সবাই জানি যে আর্টিকেল 377 ক্রিমিনালাইজ হয়, ঠিক আছে, যে বলা হয় যে সমকামী মানুষেরা এবং রূপান্তরকামী, তখন রূপান্তরকামী টার্মটা এতটা অব্দি আসেনি, আমি তখন নিজেকে অব্দি একজন এফেমিনেট গে পার্সন হিসেবে আইডেন্টিফাই করতাম। তো ক্রিমিনালাইজ হয় যে এরা সব অপরাধী, ঠিক আছে। ওই গানটাও তখন ভাইরাল করে দেওয়া হয়েছিল, মেরা এক হি অপরাধ হে আদমি হো আদমি সে প্যার করতা হু, কি মেরা ওই এরকম একটা গান ছিল, ঠিক আছে, এগুলো নিয়ে আমার পিছনেও লাগা হতো। তো পিছনে লাগা হতো, মানে ওটা একটা ভিউজ ছিল, তো আমরা পিছনে লাগা হতো। তো যাই হোক, 2016-তে আমি একটা খবরের কাগজে প্রতিবেদন দিই যে আমি একজন সমকামী মানুষ। আমি তখন কিন্তু আমি আইডেন্টিফাই করতে পারিনি নিজেকে একজন ট্রান্সজেন্ডার পার্সন হিসেবে, এবং আমি একটা ছেলের সাথে থাকবো। তো আগামী দিনটা কাটাতে চাই, তো আমি জীবনে কোনোদিন কোনো বিয়ে করতে চাই না, এবং সেখানে মেনশন করেছিলাম, কারণ আমার মনে হয় বিয়ে করলে শুধুমাত্র আমার নয়, আমি যেই মহিলার সাথে বিয়ে করবো তার জীবনটাও আমি নষ্ট করবো, এন্ড আমি সারা জীবনে একটু প্রো ফেমিনিস্ট টাইপের, ঠিক আছে। তো মা কোনো একটা মিসোজিনিস্টিক কথা বলেছিল বলে আমি মাকে বেনারসের ঘাটে একা রেখে বলতে তুমি হোটেলে চলে যাও, আমি পরে যাবো, মাথা গরম হয়ে গেছে। তো ওইখানে একজন কাকু, 2016-তে যখন আমি প্রতিবেদনটা দিই যে আমি একজন সমকামী মানুষ, আমার একজন পাড়াগত কাকু বলেছিল, না না বোন, মানে
তখন আমার নাম যাই হোক বাবাই বাবাই বলেছিল যে বাবাইকে এগুলো করছে যাতে ওর ক্লায়েন্ট পায়, ঠিক আছে, আরো বেশি করে ক্লায়েন্ট পেতে পারে, তো তাই জন্য ওইটা তো একটা অ্যাডভার্টাইজমেন্ট, ক্লায়েন্ট পাওয়ার, ছেলে পাওয়ার একটা অ্যাডভার্টাইজমেন্ট। তারপর আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমি বলি যে না, ওটা আমার লড়াইয়ের শুরু ছিল। সেই দিনকে আমি কিছু বলতে পারিনি, কারণ হয়তো আমি অপেক্ষা করছিলাম যে আজকে এখানে দাঁড়িয়ে বলতে পারি যে ওটা আমার লড়াই শুরু, ওটা আমার আইডেন্টিটির লড়াই শুরু। আর আমি ভীষণ সফল আজকে এই জায়গায় যে আমি আমার আইডেন্টিটির লড়াই নিয়ে এখানে দাঁড়িয়েছি। আর বিশ্বাস করো, নিজেকে নিজের পরিচয় বলাটা কখনো কেউ বিজনেস হতে পারে না। যদি সত্যি বিজনেস হতে পারতো, আমি নিজের পরিচয় আজকে এতবার বলেছি। আম্বানি যে টাকা খরচ করে বিয়ে করেছে ছেলের, আমি 10 বার আমার ছেলের বিয়ে দিতে পারতাম। সেই ধরনের অ্যাবিউজ আমার জীবনেও ডেফিনেটলি ঘটেছে, উত্তর দিয়েছি কখনো। যেটা প্রিয়াঙ্কা বললো ভীষণ ভীষণ ভ্যালিড একটা পয়েন্ট, যে সেই সময়ের মতো করে দিয়েছি, সেই বয়সের মতো করে দিয়েছি। সবসময় সেটা দারুণ উত্তর হয়তো হয়নি, আজকে হলে হয়তো আরও ভালো উত্তর দিতে পারতাম। আমার মনে হয় আমি 4 জনের হয়ে একটা কথা বলতে চাই, যাদের যা উত্তর দিয়েছি, যদি উত্তর নাও দিয়ে থাকি, যারা অ্যাবিউজার তারা তো নিজেরা জানে তারা অ্যাবিউজ করেছে। আমরা তাদের সবাইকে লজ্জা দেখতে বলবো। আমরা তো উত্তর যদি নাও দিয়ে থাকি, উত্তর পেয়ে যাবেন সবাই। হ্যাঁ, তো আমি তো অ্যাটলিস্ট তাই বলবো। আজকে দাঁড়িয়ে যদি আমাকে উত্তর দিতে হয়, আমার মনে হয় অনেকগুলো এপিসোড লিখেছি, আবার কেন উত্তর দেব? সবাই করেছিল, হ্যাঁ, কম বেশি আমরা সবাই করেছি। বাড়িতে আমার মনে হয় এটা সবচেয়ে বেশি আমরা করে থাকি মাদের সঙ্গে। মানে মায়েরা, আমি দেখেছি অনেক বাড়িতে, সব বাড়িতে হয়তো নয়, বাট দেন মায়েরা কখনো কোনো কথা বলতে গেলে বাচ্চারা, বাবা সবাই মিলে জেনারেলি একটা টেন্ডেন্সি থাকে মাকে চুপ করিয়ে দেওয়ার। তুমি তো বোঝো না, তুমি তো জানো না, বা মা কিছু একটা বললেন সেটা নিয়ে একটু হাসাহাসি হলো, সেটার উচ্চারণ নিয়ে বা কিছু, সেটার মধ্যে তো বাচ্চারাও পার্টিসিপেট করে। তো বাচ্চারা তো ঠিক মাকে অ্যাবিউজ করবো বলে করে না, কিন্তু এই সোশ্যাল কন্ডিশনিংটায় নিজেরা কন্ডিশনড হয়ে যায়। তো সেরকম মানে ছোটখাটো জিনিস, আমার সেটা ছোটখাটো নয়, সরি, এটা বলেই বুঝলাম, খুবই বড় সড়ো জিনিস, যেটা একজন মায়ের মেন্টাল হেলথকে অনেক দূর এফেক্ট করতে পারে। কিন্তু আমার মনে হয় আমরা সবাই কম বেশি কিছু না কিছু কখনো না কখনো করে ফেলেছি আর কি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, কিন্তু বুঝেছি হয়তো পরে, বুঝেছি। এটা খুব বড় ব্যাপার। যদি সারাটা জীবন না বুঝে ওপরে চলে যেতাম, তাহলে হয়তো খুব বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু এটা ঠিক যে পড়েওছি এবং সেটা রিয়েলাইজও করেছি, কষ্টও পেয়েছি। হ্যাঁ, মানে হোয়াট এভার মেক্স ইউ আনকমফোর্টেবল, সেটাই অ্যাবিউজ। মানে সেটা যদি চলতে থাকে, মানে আমি একটা খুব সহজ কথা বলবো, মানে কেউ যদি আমার ইচ্ছে, মানে আমার কাউকে পছন্দ নয়, সেরকম একটা মানুষ এসে আমাকে বলে যে চলো না আমার সঙ্গে একটু কফি খাবে, কি হয়েছে, একটু তো কফি খেতে বলছি, মানে তার মানেটা কি? মানে সে যদি জানে যে আমি তোমাকে পছন্দ করি না, তারপরে এসে বারবার বলে, মানে আমি তো আর কিছু, মানে আর তো কিছু করতে বলছি না, কোট আনকোট, আমি তো একটু কফি খেতে যেতে বলছি। বাট সেটা মেবি আমার ইচ্ছের বিরুদ্ধে, তো সেখানেই ওই অ্যাবিউজের ফ্যাক্টরটা চলে আসে। হোয়াট এভার, সেটা যে কোনো সাইন হতে পারে, সিমটম হতে পারে, যে কোনো ইনসিডেন্ট হতে পারে, গালাগালি হতে পারে, সাইলেন্ট ট্রিটমেন্টও হতে পারে, কিন্তু সেটা ওই ইন্ডিভিজুয়ালকেই আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা। আমি তো কফির মতো ইনোসেন্ট জিনিস দিয়েই বললাম, মানে যেটা কতখানি খারাপ লাগার জায়গা তৈরি করতে পারে। আমার এটা ইম্পর্টেন্ট যে হচ্ছে কাজ নানানভাবে প্রেজেন্ট করা হচ্ছে, ও আপ টু দি অডিয়েন্স সেই কোনটাকে কিভাবে রিসিভ করবে, সেটা খুব গুরুত্বপূর্ণ। দেখো, ভার্বাল অ্যাবিউজ অনেক পরবর্তীকালে আসছে। ফার্স্ট তো ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অ্যাবিউজ। মানে হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যাবিউজ বলতে আমরা ফার্স্ট সেক্সুয়াল, ফিজিক্যাল, ওই সেই নানান রকম কিছু ভাবছি। ভার্বালটা তো জাস্ট হয়ে আসছে, আলাদা করে আমরা এখন আর চিনতেও পারি না বেশিরভাগ মানুষের যে এটা ভার্বাল অ্যাবিউজ, কিন্তু কিছু একটা হচ্ছে। মেন্টাল হেলথের একটা ছোট্ট দিক আমরা এখানে তুলে ধরেছি, বাট কতজন মানুষ অ্যাকচুয়ালি মেন্টাল হেলথ নিয়ে অ্যাওয়্যার? মানে আমি জাস্ট শেয়ার করছি, মানে ধরো এই যে একটু আগে মানে বন্যাও বলছিল যে মানে মানুষের কাছে, কার কাছে কিভাবে পৌঁছাবো, কার কতটা সীমা। মানে ধরো বন্ধু বান্ধবদের গ্রুপে আমরা একরকম বডি ল্যাঙ্গুয়েজে একরকম ভাষায় কথা বলি, অফিস স্পেসে আর এক রকম,
আমরা একরকম জায়গায় বাস করি, একভাবে লাইফস্টাইলে থাকি, আর একটু গ্রামের দিকে বস্তির দিকে গেলে তাদের কাছে কিন্তু গালিগালাজটা খুব কমন। তো তারা আইডেন্টিফাই করবে কি করে যে যখন অ্যাবিউজড হচ্ছে? সেখানেও একটা মানুষকে নিজেকে বুঝতে হবে যে কত পর্যায়ে অবধি তারপর অত্যাচার হয়ে যাচ্ছে। সেই জিনিসটা কিন্তু ওই কারণেই ভ্যারি করছে। তার কাছে পৌঁছাতে গেলে হয়তো আরও টু দি পয়েন্ট, আরও চোখে আঙুল তুলে দেখানোর মতন করে পৌঁছাতে হবে। এবার কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে।